নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা আবারও কথা বলবো কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে। তো কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছে, একটা ডমিনেটিং জয় তুলেছে হায়দ্রাবাদের এগেনস্টে, ব্রিলিয়ান্ট জয় তুলে কিন্তু ফাইনালে গিয়েছে। এবং এই নিয়ে কিন্তু তৃতীয়বার কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফায়ার 1 খেললো এবং প্রত্যেকবারই কিন্তু কোয়ালিফায়ার 1টা কলকাতা নাইট রাইডার্স জিতে ফাইনালে গেল। এর আগে 2012 এবং 2014তে কোয়ালিফায়ার 1 খেলেছিল, দেন ফাইনাল খেলেছিল, দেন ট্রফিও এসেছিল, দেন 2024এও কোয়ালিফায়ার 1 খেলে কলকাতা কিন্তু ফাইনালে গিয়েছে। এবার ট্রফির আশাটা আমরা করছি। যদিও 2021-এ যখন কলকাতা ফাইনাল খেলেছিল তখন কিন্তু কোয়ালিফায়ার 1 খেলেনি, ফার্স্টে এলিমিনেটর জিতে, দেন কোয়ালিফায়ার 2 জিতে, তারপর ফাইনালে গিয়েছিল। তো সেই জায়গাতে 2012-2014 ভাইবটা বেশি আসছে এবারের টিমে এবং টিমটাকে যথেষ্ট ব্যালেন্স লাগছে, টিমটা একে অপরের জন্য খেলছে, পুরো ফ্যামিলি লাগছে এবং নিঃসন্দেহে এবারের আইপিএলের সেরা টিমটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবার ব্যাপারটা হচ্ছে যে একটা ম্যাচ, একটা ভালো দিন এবার চাই। কেকেআর যে ক্রিকেট খেলেছে সেই ক্রিকেটটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, একদম মন জয় করে ফেলেছে, বাট ফাইনালের দিনটাই অনেক সময় লাক ম্যাটার করে যায়। তো একটা ভালো দিন, সেটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ফ্যানেরা এবার চাইবে এবং সেই জায়গাতে ডেফিনেটলি কলকাতার কিন্তু ফাইনালের আগে সব থেকে একটা ভালো সুখবর হচ্ছে মিচেল স্টার্ককে তার সেরা ছন্দে আমরা কিন্তু কোয়ালিফায়ার 1-এ দেখতে পেয়েছি। এই আইপিএলের এখনো পর্যন্ত সব থেকে সেরা বোলিংটা কিন্তু মিচেল স্টার্ক কালকে করেছে। এবার মুম্বাইয়ের এগেনস্টও একটা ভালো স্পেল এসেছিল, তবে সেটাতে অতটাও ছন্দে লাগেনি। লাস্টের দিকে এসে কয়েকটা ভালো ইয়র্কার করেছে, ঈশান কিষানকেও বোল্ড করেছিল, মানুষ বলছিল যে ওয়ার্ল্ড কাপের বল করে দিয়েছে, বাট কালকে কিন্তু ওয়ার্ল্ড কাপের বল না, ওয়ার্ল্ড কাপের স্পেলটা নিয়ে এসেছে মিচেল স্টার্ক এবং বড় প্লেয়ার বড় স্টেজে জ্বলে ওঠে এবং এই যে গ্যাপটা ছিল সেটাও হয়তো মিচেল স্টার্ককে মেন্টালি অনেকটা মানে ঠিক জায়গাতে নিয়ে গিয়েছে, যে সে কি ভুলগুলো করছিল এবং হয়তো ফিজিক্যালি অনেক বেটার কন্ডিশনে আছে এবং সেখানেই মিচেল স্টার্ক কালকে 3টে উইকেট নিয়েছে। যদি পরের 2টো উইকেট নাও পেতো তাও এই কথাটাই বলতাম যে মিচেল স্টার্ক কিন্তু সব থেকে সেরা ছন্দে কালকে বোলিং করেছে। কারণ মিচেল স্টার্কের যেটা ছন্দ, যেটা একদম পোয়েট্রি ইন মোশন বলে না, একদম ছুটে ছুটে আসছে, সেরা একটা অ্যাকশান, দেন তোমার সুইং করানোর চেষ্টা, সেই জিনিসটা কালকে আমরা দেখেছি। পুরো রিদেমে লাগছিল, পুরো একদম তোমার ফলো থ্রু কমপ্লিট করছিল, নিজের 100% এফোর্ট দিচ্ছিল, যেটা আমরা কিন্তু বেশিরভাগ সময় প্রথম দিকের গ্রুপ স্টেজের ম্যাচগুলোই দেখতে পাচ্ছিলাম না। এবং সেই সময় এরকমও কথা হচ্ছিল যে মিচেল স্টার্ক কি নিজের 100% দিচ্ছে। এবার দেখো, অনেক সময় প্লেয়ারদের ফিজিক্যালিও তারা সবসময় সঠিক জায়গায় থাকে না, সেই সব ব্যাপারগুলো থাকে, বাট কালকে দেখলাম কিন্তু স্টার্ক একদম নিজের 100%-এ আছে। একদম 2015-র যে স্টার্ক, একদম প্রাইম স্টার্ককে কিন্তু কালকে আমরা পেয়েছি। এবং এই স্টার্কের মতো প্লেয়ার চলে গেলে কিন্তু যে কোনো টিমকে একাই ধসিয়ে দিতে পারে, যে কোনো টিমকে পুরো ব্যাকফুটে একদম শুরুতেই ফেলে দিতে পারে। সেটাই কিন্তু কালকে হয়েছে। হায়দ্রাবাদের একটা সেরা ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপটা দাঁড়াতে পারেনি স্টার্কের সামনে। এবং সবথেকে বড় কথা, এটা কিন্তু আলোচনা হচ্ছিল যে স্টার্ক একটা কিন্তু গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ হয়তো জিতিয়ে দেবে। হোপফুলি ফাইনালও স্টার্ক এই ছন্দে থাকুক, এরকম বোলিং করুক। এবং অ্যাকচুয়ালি কালকে দেখেছো স্টার্ক কিন্তু পুরো একদম প্রপার সিম ধরে বোলিং করছিল একদম প্রথম দিকে 2টো ওভার। এর আগে আমরা দেখছিলাম যেই সময় স্টার্ক ছন্দে ছিল না, মার খাচ্ছিল, প্রথম ওভার থেকেই কিন্তু স্টার্ক ক্রস সিমে বল ধরছিল, বাট কালকে কিন্তু শুরুটা স্টার্ক একদম সিম ধরে সুইংয়ের জন্য করছিল। এবং প্রথম দিকে বোলিং দেখেছো, মানে ওইরকম একটা কোয়ালিটি ডেলিভারিতে তোমার ট্রাভিস হেডকে আউট করলো, বলটা হাওয়াতে সুইং হয়ে পড়ে কিছুটা স্ট্রেট গেল, হেড বুঝতেই পারেনি কি করবে, পুরো ব্যাট প্যাডের মাঝখানে যে গ্যাপ সৃষ্টি হয় সেখানে বোল্ট আর হেডকে এইভাবে আগেও স্টার্ক আউট করেছে। তারপর যদি দেখো যে রাহুল ত্রিপাঠী এলো, প্রথমেই কিন্তু একটা ইনসুইং দিয়েছিল রাহুল ত্রিপাঠীকে, দেন সেই ইনসুইংটা তার ব্যাটে লেগে প্যাডে লাগে, তারপর একটা ইয়ার্কার যেটা কিন্তু 4 হয়ে যায়, রমনদীপ মিস করে, দেন আর একটা যে 4 ফার্স্ট ওভারে হয়েছিল ওটাও কিন্তু সুনীল নারায়ণের জায়গায় অন্য কেউ থাকলে ক্যাচ হয়ে যেতে পারতো। মানে প্রথম ওভারেই কিন্তু এতগুলো চান্স ক্রিয়েট করেছিল। দেন সেকেন্ড ওভারে এসে রাহুল ত্রিপাঠীকে একটা সেরা ইয়র্কার দিয়েছিল, টো ক্রাসার, তার টোতে বলটা পড়েছিল এবং ওখানে স্টার্কেই অ্যাটলিস্ট ক্যাপ্টেনকে আর কি তোমার কনভিন্স করতে হতো রিভিউটা নেবার জন্য, কারণ সব থেকে ভালো ভিউটা স্টার্কেরই ছিল। পেছন থেকে তো গুরবাস বুঝতে পারবে না যে বলটা পায়ে লাগছে নাকি ব্যাটে লাগছে। এবং মানে আমরা তো ওভারঅল তোমার যখন লাইভ খেলা দেখছিলাম তখনও বুঝতে পারিনি, তো ওটা হয়তো স্টার্কেই কনভিন্স করতে হতো, ওটা রিভিউ নিলে কিন্তু ওখানে রাহুল ত্রিপাঠীও চলে যেত, পুরো উইকেটে হিটিং করছিল। তো সেই জায়গাতে স্টার্ক যে বোলিং করেছে তো আলাদাই বোলিং করছিল, ইয়র্কার দিচ্ছিল, যে জিনিসটা আমরা স্টার্কের থেকে পাচ্ছিলাম না, নতুন বলে ইয়র্কার, সুইং। এবং দেন যখন স্টার্ক থার্ড ওভারে এলো, মানে 5 নম্বর ওভারে যেখানে এসে 2টো উইকেট নিল, তখন কিন্তু স্টার্ককে দেখলাম ক্রস সিম ধরে বোলিং করতে। মানে সেই সময় স্টার্ক সুইংয়ের জন্য না কন্ট্রোলের জন্য যাচ্ছিল এবং লাইনে কন্ট্রোল রেখেই কিন্তু নীতিশ কুমার রেড্ডি আর শাহবাজ আহমেদের উইকেটটা নিল। প্রথমে নীতিশ কুমার রেড্ডিকে একটা ভালো শর্ট বল, স্পিডে বিট হয়ে যায় কিছুটা, ক্যাচ আউট গুরবাস, এবং দেন কিন্তু সেম শাহবাজের ক্ষেত্রেও ভালো লাইনে বল, স্পিডে কিছুটা শাহবাজও কিন্তু বিট হয় এবং প্লে ডাউন হয়ে যায়।
তো সেই জায়গাতে কিন্তু স্টার্কের সেরা 3টে ওভার কিন্তু আমরা একদম পাওয়ার প্লেতে দেখেছি, এবং যদি পাওয়ার প্লেতে এই টাইপের মিচেল স্টার্ট দিতে পারে, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মতো টিমকে অনেকটা ফ্রন্ট ফুটে নিয়ে যাবে। কারণ তারপর সুনীল নারায়ণ গেমে আসবে, বরুণ চক্রবর্তী গেমে আসবে, যদিও কালকে একটা অফ ডে ছিল হয়তো নারায়ণের, বাট তারা তো গেমে আসবে, এবং সেই সময় কিন্তু তারা মাঝখানে অপোনেন্টকে পুরো চোখ করে দেবে। সেই জায়গাতে স্টার্ক যদি ফাইনালে এই টাইপের একটা স্পেল করে দিতে পারে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফাইনালেও অনেকটা এগিয়ে যাবে ফাইনাল জেতার দিকে। এবং তার পাশাপাশি কিন্তু ডেফিনেটলি বলতে হয় রহমানুল্লাহ গুরবাজের কথা। রহমানুল্লাহ গুরবাজ তিনি কিন্তু কালকে ফিল সল্টের জায়গায় এসে একটা ইম্প্যাক্টফুল স্টার্ট দিয়েছেন। এই টাইপের স্টার্ট ঠিক আছে, 160 চেস করার জন্য যেরকম শুরুর দরকার ছিল সেটা গুরবাজ দিয়েছিল। দেন উইকেটের পেছনে একটা রান আউট, যেটা রাসেলের ভূমিকা সব থেকে বেশি ছিল, বাট গুরবাজ তো উইকেট কিপিং ভালো করছিল, দেন দুটো ক্যাচ আউট করেছে, এবং একটা অন্য রকমের এনার্জি নিয়ে এসেছিল। পেছন থেকে বারবার কথা বলছে এবং টিমের আর কি তোমার মোটিভেশন বাড়ানোর চেষ্টা করছে, টিমের মধ্যে একটা এনার্জি নিয়ে আসছে। তো সেই জিনিসটা দেখতে ভালো লাগছিল। তবে গুরবাজ যে ফিল্ডের মধ্যে এতটা এনার্জি রাখছিল, বাট তার পেছন দিকের কাহিনী, তার যে পর্দার পেছনের কাহিনী, সেটা কালকে আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি, যারা ইনস্টাগ্রামে আছো দেখেছো। তো গুরবাজ কিন্তু জানাচ্ছে যে তার মা কিন্তু এখনো অসুস্থ। তোমরা জানো যে গুরবাজ কিন্তু চলে গেছিল হচ্ছে তোমার IPL এর মাঝপথে তার মায়ের সঙ্গে দেখা করতে, যেহেতু তার মা অসুস্থ ছিল, আফগানিস্তানে ফিরে গিয়েছিল। দেন আবার সে ফিরে এসেছে কলকাতার হয়ে খেলার জন্য, এবং গুরবাজ কিন্তু জানাচ্ছে যে তার মা কিন্তু এখনো অসুস্থ আছে, হসপিটালে ভর্তি আছে। কিন্তু তাও রহমানুল্লাহ গুরবাজ তিনি কলকাতা নাইট রাইডার্স দলকে হেল্প করার জন্য এসেছেন, কারণ কলকাতা নাইট রাইডার্স দলটাও তার কাছে একটা ফ্যামিলির মতো। এবং যখনই KKR এর তরফ থেকে তার কাছে বলা হয়েছে যে ফিল সল্ট চলে যাচ্ছে, এবার তোমাকে আমাদের দরকার, সঙ্গে সঙ্গে কিন্তু গুরবাজ চলে এসেছে। কারণ গুরবাজ বলছে KKR দলটাও আমার কাছে একটা ফ্যামিলি, এবং আমি যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে IPL জিততে পারি, সেটাই আমার মাকে সব থেকে বেশি খুশি করবে। তো হোপফুলি আমার গুরবাজের মা সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে গুরবাজের যে এই ডেডিকেশন, টিমের প্রতি এই ভালোবাসা, সেটারও কিন্তু প্রশংসা করতে হবে। এবং হোপফুলি যদি একটা গুরবাজের থেকে ফাইনালে ভালো নক আসে, সেটাও কিন্তু একটা ভালো মানে ফেয়ারিটেল হতে পারে। এবং তারপর যদি আমরা কথা বলি শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি নিয়ে, কলকাতা নাইট রাইডার্সের এবারের টিমটার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে টিমটার যে বন্ডিং, প্রত্যেকের জন্য খেলছে, অ্যাজ এ টিম খেলছে, কেউ কোনো পার্সোনাল মাইলস্টোনের জন্য অবসেসড না। এবং সেই জায়গাতে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার সে কিন্তু নিজের পজিশন স্যাক্রিফাইস করেছে, কোনো ম্যাচে 5-এ ব্যাট করেছে, কোনো ম্যাচে 4-এ এসেছে, যেখানে শ্রেয়াস হয়তো আইডিয়ালি 3-এ ব্যাট করতে বেশি প্রেফার করতো, বাট টিমের স্বার্থে সে নিজের পজিশন স্যাক্রিফাইস করেছে। তার সঙ্গে সঙ্গে যেভাবে ক্যাপ্টেনশিপ করেছে, স্টার্ককে দিয়ে একদম পাওয়ার প্লেতে 3টে ওভার করানোর দরকার ছিল, হেডের সামনে একদম শুরুতেই প্রথম ওভারই স্টার্ককে দেওয়ার দরকার ছিল, সেগুলো করেছে। হয়তো রাহুল ত্রিপাঠীর সামনে রাসেলকে আরেকটু আগে আনতে পারতো, বাট তারপর ওভারঅল যা ক্যাপ্টেনশিপ হয়েছে ব্রিলিয়ান্ট। আব্দুল সমাদ স্পিনারদের এগেনস্টে মারছিল বলে তার সামনে হর্ষিদ রানাকে নিয়ে আসা, এবং হর্ষিদের স্লোয়ারে আব্দুল সমাদের ক্যাচ আউট হয়ে যাওয়া, দেন একদম পারফেক্ট বোলিং চেঞ্জ গোটা টুর্নামেন্ট জুড়ে। যেই সময় রাসেলকে নিয়ে আসার দরকার সেগুলো সে করেছে, তার সঙ্গে সঙ্গে নারায়ণ ভরুণকে যেভাবে আর কি ইউজ করেছে, পার্টিকুলারলি হর্ষিদ রানাকে যেভাবে ইউজ করেছে, ব্রিলিয়ান্ট। মানে টিম ভালো অবশ্যই, বাট সেই টিমটাকে যে চালাচ্ছে সেই ক্যাপ্টেন, মানে রাধুনিকে তো সব মশলাগুলো দিয়ে দিলেই যে রান্না ভালো হবে তার তো কোনো মানে নেই। রাধুনিকে সেইগুলো ঠিক সমান মতো পরিমাণে দিতে হবে, আর সেই কাজটাই কিন্তু শ্রেয়াস ভালো করেছে। ভালো বোলিং অ্যাটাক কলকাতার কাছে আছে, তবে সেই ভালো বোলিং অ্যাটাকটাকে ভালো নিয়ন্ত্রণ করেছে শ্রেয়াস আয়ার, এবং সেখানে কিন্তু ডেফিনেটলি ক্যাপ্টেন শ্রেয়াসের ওপর একটা বড় ক্রেডিট যাবে। এবং তার সঙ্গে ব্যাটটাতেও একটা 50 পেয়ে গিয়েছে। শ্রেয়াস আয়ারকে আমরা ক্লাচ প্লেয়ার হিসেবে জানি, যে যখন টিম সমস্যায় পড়ে সেই সময় শ্রেয়াস জ্বলে ওঠে, এবং বড় অকেশনে শ্রেয়াস চলে ওঠে, এই কথাটাও শ্রেয়াসকে নিয়ে বলা হয়। তো হোপফুলি যদি ফাইনালেও শ্রেয়াসের থেকে আর একটা ভালো ইনিংস আসে, ভালো হবে। তো কালকে হেডের এগেনস্টে যখন শ্রেয়াস ব্যাটিং করছিল, পরে একটা জিনিস ভাবলাম যে তোমার আমরা অবশ্যই কথা হয় যে রোহিত শর্মা যদি 19 নভেম্বর আউট না হতো এইভাবে, তাহলে হয়তো ইন্ডিয়ার জন্য অন্য কিছু হতে পারতো। আমার তো মনে হয় রোহিত শর্মা আউট হয়ে যাবার পরও যদি শ্রেয়াসকে কামিন্স না আউট করতো, ওই জায়গা থেকে কিন্তু ইন্ডিয়ার জন্য ম্যাচটা অন্যরকম যেত। শ্রেয়াস কিন্তু ম্যাক্সওয়েল হেডদের ওইভাবে বল করতে দিত না, যেভাবে কোহলি রাহুলরা মিডিল ওভারে করতে দিয়েছে। শ্রেয়াস কিন্তু তাদেরকে অ্যাটাক করতো। বিশেষ করে সেই সময় শ্রেয়াস যে ছন্দে ছিল, হেড ম্যাক্সওয়েলরা কিন্তু অতটা ইজিলি বল করে বেরিয়ে যেতে পারতো না। মিডিল ওভারে যে ইন্ডিয়ার একটা অত বড় সময় গেছিলো, ইন্ডিয়া বাউন্ডারি মারতে পারেনি, তো কি আর করা যাবে। বাট হয়তো সেদিনকে কামিন্সের বলে শ্রেয়াস আউট না হলে হয়তো সেই দিনকার রেজাল্টটা অন্যরকম হতে পারতো, এটাই মনে হচ্ছিল। এবং আমার অ্যাকচুয়ালি এখনও মনে আছে যে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জেতার পর মিচেল মার্স বা প্যাট কামিন্স কেউ একটা বলছিল, মানে তাদের অস্ট্রেলিয়ান একজন সাংবাদিকের রিপোর্টে পড়ছিলাম যে অস্ট্রেলিয়া নাকি তোমার ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে সব থেকে বেশি প্ল্যানিং কোন প্লেয়ারটাকে নিয়ে করেছে, সেটা বিরাট কোহলি না, KL রাহুল না, রোহিত শর্মা না, তারা সব থেকে বেশি প্ল্যানিং করেছিল শ্রেয়াস আয়ারকে নিয়ে। কারণ সেই সময় শ্রেয়াস আয়ার দারুণ ছন্দে ছিল, এবং তাদের মনে হয়েছিল এই প্লেয়ারটা দাঁড়িয়ে গেলে ম্যাচ কিন্তু একা বার করে নিয়ে চলে যেতে পারে। তো সেটাই কিন্তু অস্ট্রেলিয়ান একজন সাংবাদিক কিন্তু রিপোর্ট করেছিল, এবং তারা সফলও হয় সেটাতে। এবং
আমরা ট্রফিটা পাই না, তারা ট্রফিটা পায়, কি আর করা যাবে, যেটা হয়ে গেছে, বাট সেটা ডেফিনেটলি মাঝে মধ্যে এটা খারাপ লাগে এবং শ্রেয়াসকে কিন্তু তার পুরনো ছন্দে লেগেছে এবং হোপফুলি শ্রেয়াসও কিন্তু তার এই ছন্দটা ধরে রাখতে পারলে ফাইনালে সেটাও কেকেআরের জন্য লাভ হবে। ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার 2021-এ প্রায় একার দমে ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী, নারায়ণরা কিন্তু কেকেআরকে ফাইনালে নিয়ে গেছিল, বাট জেতাতে পারেনি। এবারে একটা পুরো টিম আছে, তো ভেঙ্কটেশ আয়ার টাইপের প্লেয়ারও কিন্তু চাইবে ট্রফিটা ছুঁয়ে দেখতে। 2021-এ কিন্তু কেকেআরকে ওই ট্রফিটার অনেক কাছে নিয়ে গেছিল ভেঙ্কটেশ আয়ার টাইপের প্লেয়ার। তো ওভারঅল কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমটাকে যথেষ্ট ভালো লাগছে, একটা ভালো দিনের অপেক্ষা। তো তোমরা তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় কালকেই স্টার্কের সেরা স্পেল ছিল, অবশ্যই কমেন্টে জানিও। এবং তার সঙ্গে তোমরা কলকাতা নাইট রাইডার্স টিমটাকে নিয়ে কি বলবে, কলকাতার খেলা নিয়ে কি বলবে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।